বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। অনেকটা সকালেই ওঠা হয়েছে, তারপরে বাসি কাজকর্ম সেরে স্নানটা সেরে নিয়েছি। আর এখন চলে এসেছি পুজো দিতে। প্রথমেই আমার গোপু সোনাদের স্নান করিয়ে নিয়েছি, আর গোপু সোনাদের সাজিয়ে নিয়ে এখন আমার শিব ঠাকুরকেও স্নান করিয়ে নিচ্ছি। জানো তো, এই গরমের জন্য না গোপুদের চুল বা মুটুক কোনোটাই পরাই না, তবে বৃহস্পতিবারটা সব কিছুই পরাই। আর এই যে দেখো, এখন আমার বজরংবলীর পায়েও একটু ফুল দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু প্রতিদিনই হনুমান চালিসা পাঠ করি। আর আজকে তো বৃহস্পতিবার, সে কারণে লক্ষ্মীর ঘরটাও পেতে নিচ্ছি। জানো তো, লক্ষ্মীর ঘর ডাকতে গিয়ে দেখি সিঁদুরটা কেমন শুকিয়ে গেছে, আর এত সকালে তো কোনো দোকানপত্র খোলা পাবো না, তাই তেল দিয়ে কোনো রকমের ঘরটাকে এঁকে নিলাম। এর আগের কোনো একটা ব্লগে একজন দিদি আমায় কমেন্ট করে বলেছিলে গোপু সোনাদের যখনই খেতে দেবে তাদের খাবারে আর জলে তুলসী পাতা দিতে। তো দেখো, আজকে কিন্তু খাবার আর জলে দুটোতেই তুলসী পাতা দিয়েছি। আর সমস্ত ঠাকুরকে খেতে দিয়ে এখন আরতিটা করে নিলাম। আজকে তো বৃহস্পতিবার, তাই আর ঘন্টিটা বাজাবো না, শুধু জোকার দিলাম আর শঙ্খটা বাজিয়ে নিলাম। তারপরেই চলে এলাম চাটা খেয়ে সোজা রান্না করে তোজোর টিফিনটা বানিয়ে নিতে। আজকে ওকে টিফিনে বানিয়ে দিয়েছিলাম আলু পরোটা। পুরটা না একটু বেশি করে দিয়েছি, সে কারণে একটাই পরোটা দিলাম, যেহেতু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। আর তার সাথে একটু সস দিয়ে দিয়েছি। তো আজকে টিফিনটা পেয়ে কিন্তু তোজো ভীষণ খুশি হয়েছে। বাড়িতে এসে বলেছে আজকে টিফিনটা বেশ ভালো ছিল। এর আগের দিনের ব্লগে তোজোকে নিয়ে কয়েকজনের কিছু কোয়েশ্চেন ছিল, তাদের অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি। স্মাইলি উইথ অর্পিতা চ্যানেল থেকে দিদি আমাকে জিজ্ঞেস করেছিল তোমার ছেলে কোন ক্লাসে পড়ে। তো দিদি, আমার ছেলে ক্লাস 1-এ পড়ে। ওইদিকে তোজোকে স্কুলে দিয়ে এসেছি, আর এসেই আগে বিছানাটাকে সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। ঝুমা ঘোষ দিদি আমাকে কমেন্ট করেছিল, সে জানতে চেয়েছে দিদি তোমার ছেলে বাইরে কোথাও খেলতে যায় না? তো দিদি, তোমাকে বলতে চাই, বাইরে খেলতে যাওয়া বলতে ওকে কিন্তু আমি ফুটবলে ভর্তি করিয়েছি, তবে ওদের ক্লাসটা এখনও শুরু হয়নি। আর এমনি বিকাল টাইমটা ও বাইরেই খেলে, কারণ আমাদের বাইরের যে উঠোনটা দেখো, সেখানে ও ফুটবল খেলে, কখনো ক্রিকেট খেলে, আবার মাঝে মধ্যে সাইকেল নিয়ে কিন্তু এক পাক সারা পাড়া ঘুরেও আসে। ও তো সকাল থেকে একদমই সময় পায় না খেলাধুলো করার জন্য, কারণ সকালে উঠেই ওকে স্কুলের জন্য রেডি হয়ে বেরিয়ে যেতে হয়। আর স্কুল থেকে আসতে আসতে প্রায় দুপুর হয়ে যায়। সেই জন্য বিকাল টাইমটাই ও খেলার জন্য ওকে আমি ছাড়ি। আর বিকালে ওই কিছুটা সময় খেলে আবারও 6:30 থেকে পড়তে চলে যায়। আর এই দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ঘরের যে ডাস্টিং এর কাজ থাকে সেগুলোও করে নিচ্ছি। এখন না ওই গরমের জন্য ধরে ধরে ডাস্টিং করা হয় না, যেটা হাতের কাছে পাই, যেটা চোখের সামনে পড়ে যে খুব নোংরা হয়ে গেছে, সেগুলোকে আগে ডাস্টিং করে নিই। যেমন এই ড্রেসিং টেবিলটা, এমনি এটা কিন্তু আমার খুব বেশি নোংরা হয়, আর তার মধ্যে তো এখন গরমকাল, পাউডারের ছিটে পড়ে খুব নোংরা হয়। সেই জন্য ড্রেসিং টেবিলটা আমার পারলে প্রতিদিন দুবেলা করে ডাস্টিং করতে হয়। আর এই আয়নাটাকেও সুন্দর করে মুছে নিলাম। এর আগের দিন বং বর্ণালী চ্যানেল থেকে একজন বনু আমায় কমেন্ট করেছে। সে লিখেছে, দিদি ইন দিস ভিডিও এডিটিংটা কিভাবে করো একটু বলবে? তো তাকে তো আমি লিখে বলে দিয়েছি, সে কতটা বুঝতে পেরেছে আমি জানি না, তবুও আমি তোমাকে বলে দিচ্ছি। আমি যেইভাবে ইন দিস ভিডিওটা এডিট করি, আমি পুরো আগে ব্লগটা এডিট করে নিই, দেখি সেই ব্লগের কোন জিনিসগুলো আমার বেশি ভালো লাগছে, সেই সুন্দর মুহূর্তগুলোকে আগে ছোট ছোট পার্টে এডিট করে সামলে রাখাই। আর তারপরে ইন দিস ভিডিওটা আমি টেক্সট করে লিখে দিই। এই তো হয়ে গেল ইন দিস ভিডিও, এইভাবে আমি এডিট করি। আর এই দেখো, কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরেও সোজা চলে এসেছি। আজকে না হাজব্যান্ড বাজার থেকে এনেছে চিংড়ি মাছ আর এনেছে তেলাপিয়া মাছ। প্রথমে আগে মাছগুলোকে ধুয়ে নিলাম, আর যেই ব্যাগটায় করে মাছ এনেছিল সেই ব্যাগটাকেও কিন্তু ধুয়ে রেখে দিলাম, কারণ আবার কালকে যখন বাজারে যাবে ব্যাগটা নিয়ে যেতে পারবে। আর আমি কিন্তু এইভাবেই প্রতিদিন বাজারের ব্যাগ ধুয়ে রাখি। আর এই দেখো, দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন রান্নাগুলো ঝপঝপ করে সেরে নেব। আজকে রান্না করব চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, আর তার সাথে করব তেলাপিয়া মাছের একদম পাতলা ঝোল। আর
দেখো ওদিকের গ্যাসে মাছটা ভাজতে ভাজতে এদিকে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন চাল কুমড়োটাও দিয়ে দিচ্ছি। আমরা না জ্যৈষ্ঠ মাসের চাল কুমড়ো বা লাউ কোনোটাই খাই না, তো এটা খেতে নেই শুনেছি, কারণটা ঠিক বলতে পারবো না। সেই কারণেই এই মাসে সমস্ত লাউ চাল কুমড়ো খেয়ে নেওয়ার পালা। কারণ কি বলতো, এই গরমের মধ্যে লাউ বা চাল কুমড়ো যেটাই খাও না কেন শরীর পেট দুটোই ঠান্ডা করে, সেই জন্যই প্রায় দিনই কিন্তু লাউ আর চাল কুমড়োটা আমার ঘরে এখন হচ্ছে। আর ওইদিকে মাছগুলো তো আমার ভাজা হয়ে গেছে, আলুটা ভাজতে বসে আমি কিন্তু মাছের মশলাটা করে নিচ্ছি। যেহেতু 3টে মাছ, সে কারণে আর আদাটা বাটবো না, আদাটাকে গ্রেট করে নিয়েছি আর তার মধ্যে সমস্ত গুঁড়ো মশলা এক এক করে দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু এইভাবে মাঝে মধ্যে শর্ট প্রসেসে মাছের ঝোলটা করি, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এখনো পর্যন্ত যেই দিদি বোনেরা আমার আজকের ভিডিওটার সাথে রয়েছে, আজকে আমার ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। রান্না করতে করতে আমি কিন্তু এদিকে 2 বোতল রাসনাটা বানিয়ে নিচ্ছি, কারণ এই ছোট ছোট বোতলে যদি করে রাখি তোজো এসে না খেতে পারবে। আর এইটাই হচ্ছে এই গরমকালে এখন জল খাওয়ানোর সহজ উপায়। কিন্তু কি বলতো, তোজোকে না এই রাসনাটা খাওয়ালে দেখছি ও পেটের খুব সমস্যা হচ্ছে, তাই ভাবছি আর ওকে এটা দেবো না, কদিন একটু বন্ধই দিই, কারণ ও না এটা সহ্য করতে পারছে না, একটু পটি সমস্যা হচ্ছে। আর 1 গ্লাস রাসনা ওইদিকে হাজবেন্ডকেও বানিয়ে দিচ্ছি, ও তো আজকে বাড়িতেই রয়েছে, ও আর আজকে সকালের দিকে অফিসে বেরোয়নি, ও সেকেন্ড হাফে বেরোবে, তাই ওকেও 1 গ্লাস বানিয়ে দিলাম। তাহলে চলো কাজ করতে করতে কয়েকজন দিদি বোনেদের নাম নেওয়া যাক। বেঙ্গলি ব্লগার বাবলি, ডিলাইট ফুল ক্রিয়েশন অফ মৌসুমি, জয়িতা ঘোষ বিশ্বাস, মৌমিতা লাইফস্টাইল। আর এইদিকে দেখো আমার কিন্তু রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, মাছের ঝোলটা তো হয়ে গেছে, ওদিকে কিন্তু চাল কুমড়োটাও আমার হয়ে গেছে, আর এখন শুধু ভাত করতেই বাকি। জানো তো বন্ধুরা, আমি না ভাতটা সবার শেষেই রান্না করি, এটা আমার সব সময়কার অভ্যেস। রান্নাঘরে যখন রান্না করতে আসি প্রথমে চালটাকে ভিজিয়ে রাখি, আর সমস্ত রান্নার শেষে ভাতটাকে রান্না করে নিই। আর চালটা ভিজিয়ে রাখলে দেখি ভাতটা হতেও কিন্তু অনেকটাই কম সময় লাগে, আর এটা না আমার 12 মাসের অভ্যেস। আসলে আমাদের বাড়িতে ভাতটা না এই একবেলাই খাওয়া হয়, সেটা হচ্ছে দুপুরবেলা। সকালের টিফিনও অন্যান্য খাবার হয়, আর রাত্রিবেলাও রুটি হয়। সে কারণে আমি কিন্তু একদম লাস্টেই ভাতটা রান্না করি, জানি তো দুপুরবেলা সবাই খাবে, তার আগে রান্নাটা কমপ্লিট করে নিলেই হয়ে গেল। আর দেখো কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাঘরের টপ কাউন্টারগুলো সব পরিষ্কার হয়ে গেছে, আর এখন এই সেলফটাকেও একটু গুছিয়ে নিচ্ছি। তারপর রান্নাঘরটা মুছে নিলেই কিন্তু আমার রান্নাঘরে সমস্ত কাজ হয়ে যায়। ও না, এখনো ভাতটা হওয়া বাকি। ওইদিকে ভাতটা হচ্ছে আস্তে আস্তে, আমি এদিকে সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। এর আগের দিনের ব্লগে স্মাইল উইথ অর্পিতা আমাকে আরও একটা কমেন্ট করেছে, সে লিখেছে ভিডিওটা ভালো লাগলো, আমিও 2 ইয়ার্স ধরে চেষ্টা করছি ইউটিউবে, বাট এখনও সাকসেস পাচ্ছি না গো। তো অর্পিতা, তোমাকে আমি বলতে চাই ইউটিউব জার্নিটা খুব একটা কিন্তু কঠিন বিষয়। আসলে ইউটিউবে কাজ করতে হলে কিন্তু আমাদের একটা ধৈর্য রাখতেই হবে, সেটা সব সময়ের জন্য। আর নিজের কাজের ওপরে ফোকাস রাখো, নিজের কন্টেন্ট ঠিকঠাক রাখো, নিজের কাজের ওপর ফোকাস রাখো, আর সব থেকে বড় বিষয় ধৈর্য রাখো। কারণ ইউটিউবে কিন্তু আমাদের প্রতিটা মুহূর্তে ধৈর্যের পরীক্ষা দিতে হয়। আমিও কিন্তু ইউটিউবে প্রায় 1 বছরের বেশি কাজ করছি, তবে সেইভাবে যে সাফল্য পেয়েছি একদমই নয়। হ্যাঁ, তবে বলতে পারো মনিটাইজেশনটা অন হয়ে গেছে। তোমরা একটু পাশে থেকো, আমি কিন্তু চাই নিজের একটা পরিচিতি করতে, আর তোমাদের ভালোবাসা পেলে সেটা হয়তো একদিন নিশ্চয়ই পারবো। কি বলতো, এখনকার দিনে দাঁড়িয়ে মনে হয় প্রতিটা মেয়েরই কিন্তু স্বাবলম্বী হওয়ার দরকার আছে, নিজের একটা পরিচিতি অর্জন করার দরকার আছে। আর আমরা ঘরের গৃহবধূরা যদি ঘরের কাজগুলো করেই নিজের একটা ভালোবাসার জায়গা, নিজের একটা পরিচিতি, আর নিজে যদি স্বাবলম্বী হতে পারি তাহলে খারাপ কি। তবে তার জন্য অবশ্যই করে তোমাদের সাপোর্টের খুব দরকার। আর এটা তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই কিন্তু সম্ভব নয়। তোমরা এইভাবেই পাশে থেকো, আর একটু বেশি বেশি ভালোবাসা দিয়ে যেও, তাহলে হয়তো একদিন না একদিন আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো, নিজে স্বাবলম্বী হতে পারবো, আর নিজের একটা পরিচিতিও অর্জন করতে পারবো। হোক না 1 বছর বা 2 বছর কিংবা 3 বছর, কাজের ওপর ভালোবাসা রাখবো আর ভালোবেসেই কাজগুলো করে যাব।
এর মধ্যেও কিন্তু দাঁড়িয়ে আমি ডিমোটিভেটেড হয়ে যাই। তবুও কিন্তু নিজের লক্ষ্যে স্থির রেখে আমি কাজ করে যাই। জানি একদিন না একদিন সাফল্য পাবোই যদি তোমরা আমার পাশে থাকো। আর এই দেখো কথা বলতে বলতে দুপুর গড়িয়ে প্রায় বিকেলও হয়ে গেছে। বিকাল না ঠিক সন্ধে। আর সন্ধেটা দিয়ে এসে আজকে না রান্না করব একটা মিক্সড ডাল। সেই জন্য ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এখন নুন আর হলুদ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নেব। আর তার সাথে কিছু গ্রসারি বাজার করা হয়েছিল যেগুলো আমি এখন রিফিল করে নেব। আসলে মশলাপাতি রিফিলিং এর ব্যাপারটা যদি আমরা বিকালের মধ্যেই সেরে নিতে পারি তাহলে কিন্তু সকালবেলা এই সমস্যা একটু এড়ানো যায় আর রান্নাগুলো সময়ের মধ্যে তাড়াতাড়ি করাও যায়। তাই আমি সবসময়ের জন্য চেষ্টা করি যে এই মশলাপাতি বিকালবেলায় রিফিলিং করার জন্য। কিন্তু কিছু কিছু সময় কি হয় বলো তো, ওই তাড়াহুড়োর মধ্যে সকালেও করতে হয়। তাহলে চলো কন্টেনারগুলো রিফিল করতে করতে আরও কয়েকজন দিদি বোনেদের নাম নেওয়া যাক। রিয়েল ব্লগার এপি, টাইম পাস উইথ মি, বং বর্ণালী, বাংলাদেশি ব্লগার টুলি। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর প্রতিদিন সুন্দর সুন্দর কমেন্ট করো। তোমাদের এক একটা কমেন্টই কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই দেখো কথা বলতে বলতে আমি কিন্তু বড় কন্টেনারগুলো রিফিল করে নিয়েছি। একটাতে কাবলি ছোলা রেখেছি আর একটাতে রেখেছি মিক্সড ডাল। আর এখন ছোট কন্টেনারগুলোতে একটাতে হলুদ ঢেলে নিলাম আর এটা হচ্ছে মৌরি, আর তার সাথে লঙ্কার গুঁড়োটাও ঢেলে নেব। এর আগের দিনের ব্লগে বাংলাদেশি ব্লগার টুলি সে আমাকে কমেন্ট করেছে। সে লিখেছে, দিদি ভাই তুমি যে কেটেলটা ওভাবে পানি দিয়ে ধুলে এতে কি কোনো প্রবলেম হয় না? তো টুলি তোমাকে বলতে চাই, আমি না কেটেলটা প্রায় মধ্যেই এরকম জল দিয়ে বা স্কচ ব্রাইট দিয়ে মেজে থাকি। এখনো পর্যন্ত কিন্তু কোনো প্রবলেম হয়নি। আর এই কেটেলটার বয়স ঠিক তোজোর বয়সের সমান। তোজো যখন ছোট ছিল আমি জল গরম করার জন্য এই কেটেলটা ব্যবহার করেছি, কারণ ফ্ল্যাক্সে না সবসময় জল গরম থাকে না। আর ও তো একটু শীতের দিকে হয়েছে, সে কারণে জল গরমটা আমার খুব দরকারি জিনিস ছিল। সেই কারণেই কেটেলটা নেওয়া। এখনো পর্যন্ত বেশ ভালোই রয়েছে। আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এই কন্টেনারগুলোকে একটু অ্যাডজাস্ট করে রেখে দিলাম, কারণ ওপরের দিকে না এই বড় কন্টেনারগুলো থাকবে না, ওখানে টোটাল 5টা কন্টেনারই থাকে। এই দুটোকে কিন্তু আমি নিচের সেলফটাতেই রাখলাম। ছোট কন্টেনারগুলো আগে পিছে করে আমি বড় কন্টেনারগুলো ভিতরের দিকে রেখে সামনে ছোট কন্টেনারগুলো রাখলাম। ওদিকে মশলাপাতিগুলো গোছাতে গোছাতে এদিকে কিন্তু আমার ডালটা সিদ্ধ হয়ে গেছিল। আর এখন ডালটা করে নিচ্ছি। আর এই ডালটা না পুরো তরকার মতন করতে লাগে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ কুচি, হাফ পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে আদা রসুন কুচি দিয়ে ভালো করে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়েছি। আর তারপরে ডালটা দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে নামিয়ে নিয়েছি। ডালটা কিন্তু সত্যি অসাধারণ খেতে হয়েছিল। আর ওই মিক্সড ডালের সাথে আজকে বানাবো ডিম পুরি। তো প্রথমে আগে পুরটা বানিয়ে নেব। পুরের জন্য আমি কিন্তু কড়াইতে পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। আর আগে থেকেই দুটো ডিম আর দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম। আর ওই ডিম আর আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটা পুর বানিয়ে নিতে হবে। আর আগে থেকেই না আমি ওদিকে আটা আর ময়দা একসাথে মিক্সড করে মাখিয়ে রেখেছিলাম। আর সেগুলোকে এখন লেচি কেটে তারপর পুর ভরে নেব। তবে কি জানো তো বন্ধুরা, এই গরমের জন্য না আমাদের বাড়িতে এখন লুচি পুরি পুরোই বন্ধ হয়ে গেছে। তবে আজকে তোজো আর তোজোর পাপার ডিমান্ড হয়েছে একটু এরকম পুরি খাবে, সেই কারণেই একটু নতুনত্বভাবে ডিম পুরি করার চেষ্টা করলাম। তবে রেসিপিটা কিন্তু ভিল ফুড ব্লগেই দেখা হয়েছে, আর সেখানটা দেখেই আজকে এরকম একটা ডিমান্ড হলো। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আস্তে আস্তে পুরিগুলো বেলে নিচ্ছি। তবে যেহেতু পুর ভরা রয়েছে সে কারণে পুরিটা কিন্তু একদম হালকা হাতে বেলতে হবে। যদি তাড়াহুড়ো করে জোরে জোরে বেলতে চাই তাহলে কিন্তু সমস্ত পুর ফেটে বেরিয়ে যাবে। আর এখন পুরিগুলো ভেজেও নিচ্ছি। রাত্রিবেলা রান্নাবান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর সেগুলো দেখালাম না, কারণ ভিডিওটা আরও বড় হয়ে যেত। আর এখন সবার জন্য খাবারটা বেড়েও নিচ্ছি। তাহলে বন্ধুরা, রাত্রের ডিনার দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।